আসসালামু আলাইকুম। এসএসসি সিলেবাসের আজকে হচ্ছে পদার্থের এসএসসি সিলেবাসের কেমিস্ট্রি সাবজেক্টের তৃতীয় অধ্যায়। আজকে ইনশাল্লাহ আমি হচ্ছে আমার ডেইলি পড়াশোনার যে রুটিন সেই অনুযায়ী আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ইনশাল্লাহ। আশা রাখি আপনারা এখান থেকে উৎসাহ এবং উদ্দীপনা খুঁজে পাবেন। আচ্ছা, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় অধ্যায়টার নাম ছিল পদার্থের গঠন। আমি আপনাদেরকে দেখাইতেছি। আর আমার কাছে আসলে তিন সেট বই থাকার কারণে আমি পুরাতন বছরের বই সংগ্রহ করেছি। যার কারণে আমি বইটাকে একদম অধ্যায় ভিত্তিক আমি পার্ট ডিভিশন করে ভাগ করে নিয়েছি। আমার কাছে পুরাতন বছরের আর কি বই থাকার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায়টার নাম হচ্ছে তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। আচ্ছা, ইনশাল্লাহ আমি এখান থেকেই শুরু করতেছি। তো শুরুতে আমরা এখানে কয়েকটা পদার্থের এখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমি তো এখন আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি এখান থেকে শুরু করছি। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি? তোমাদের শরীরই বা কি দিয়ে তৈরি? হ্যাঁ, তোমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এ নিয়ে বহু চিন্তাভাবনা করেছে। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন যে প্রত্যেক পদার্থের একক আছে, যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন অ্যাটম। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অসহস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণা সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে প্রতিটি পদার্থ অসহস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণা সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এ কণার নাম দেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। এরপরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে আমি এটা আবার পড়ছি। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি? তোমাদের শরীরই বা কি দিয়ে তৈরি? হ্যাঁ, তোমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এই নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের সংমিশ্রণে তৈরি। আচ্ছা, প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ মাটি, পানি, বায়ু, আগুন হচ্ছে মৌলিক পদার্থ আর অন্য যে সকল বস্তু আছে তারা এই যে মাটি, পানি, বায়ু ইত্যাদির সংমিশ্রণে তৈরি। অর্থাৎ এদের সমন্বয়ে এরা তৈরি। গ্রিস দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন। গ্রিক দেশের একজন দার্শনিক ছিলেন, গবেষক ছিলেন, যার নাম ছিল কি? ডেমোক্রিটাস। প্রথমে তিনি বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে, অর্থাৎ প্রত্যেকটা পদার্থের একক আছে। যেমন 10 টাকার সবচেয়ে ক্ষুদ্র টাকা হচ্ছে 1। তো এরকম প্রত্যেক পদার্থের একক আছে, যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, যেটা অনেক ছোট আর যেটাকে ভাঙানো যায় না। তিনি এর নাম দেন অ্যাটম। তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটি গ্রহণযোগ্যতা পায়নি। তবে তিনি বললেন যে প্রত্যেক পদার্থে একটি একক আছে, যার নাম অ্যাটম। তবে এটা কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটা কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশের বিজ্ঞানী জন ডাল্টন তিনি বিভিন্ন পরীক্ষা করেন এবং সেখান থেকে ফলাফল লাভ করেন। সেই ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে তিনি একটা
মতবাদ দেন, তিনি হচ্ছিল একটা মতামত দেন, সেটা হচ্ছিল প্রতিটি পদার্থ সহস্র হাজার ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। প্রতিটি পদার্থ ক্ষুদ্র, প্রতিটি পদার্থ হাজার হাজার ছোট এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ এখানে যে এখানে তিনি আবার বললেন যে প্রতিটি পদার্থ অসহস্র হাজার হাজার ছোট ছোট অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। আচ্ছা, তারপর যে আহ, তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এর নাম দেন হচ্ছে অ্যাটম। অর্থাৎ বিজ্ঞানী প্রথমত হলে আমরা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কিন্তু মতামত দিয়েছেন যে প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য। আর হচ্ছিল ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি দেখলেন যে প্রত্যেকটি পদার্থ অসহস্র হাজার ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি তারপর এর নাম দেন যে অ্যাটম, অর্থাৎ হচ্ছে পরমাণু। এরপরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। আচ্ছা, এরপরে নাকি প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। তো এদের ভাঙলে পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণিকা। আচ্ছা, পরমাণু অবিভাজ্য নয় মানে হচ্ছে বিভাজ্য। আচ্ছা ঠিক আছে, তারপর এদের ভাঙলে পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণিকা, অর্থাৎ এই যে পরমাণুগুলোকে ভাঙলে এর চেয়েও, ব্রিটিশ বিজ্ঞানী তো বললেন যে পরমাণু অসহস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, কিন্তু পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য না, পরমাণু হচ্ছে বিভাজ্য। পরমাণুর ভিতরে কী রয়েছে? পরমাণুর ভিতরে যে ক্ষুদ্র কণিকা রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। পরমাণুর বিভিন্ন মডেল এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি এ অধ্যায়ে আলোচনা করা হবে। আচ্ছা ঠিক আছে, তো তারপরে এখানে বলছে যে এ অধ্যায় পাঠ শেষে আমরা আচ্ছা ইংরেজি দেখি, মানে এই অধ্যায়টা শেষে কি আমরা পাবো ইনশাল্লাহ মনে হয় সেটাই এখানে লেখা হয়েছে। তো বলছে যে মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক লিখতে পারবো। আচ্ছা, তার হচ্ছে মৌলিক ও অস্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, এখানে হলো অধ্যায়ের সামারিগুলো আর কি এখানেও তুলে ধরছে যে অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো। তো অধ্যায়ের নাম কি ছিল? অধ্যায়ের নাম ছিল যে পদার্থের গঠন। আর পদার্থের গঠন সম্পর্কে হলে দুইজন দার্শনিক মত প্রকাশ করতেন। একজন গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস, আরেকজন আরেকজন ইউনাইটেড কিংডম ব্রিটিশ বিজ্ঞানী, ওনার নাম ছিল জন ডাল্টন। আচ্ছা, তো দুজনের মতামত ছিল পরমাণু অবিভাজ্য, ক্ষুদ্র অবিভাজ্য। আর জন ডাল্টনের মত ছিল পরমাণু জন ডাল্টন মতামত দিয়েছিলেন যে পরমাণু ক্ষুদ্র অসহস্র অবিভাজ্য, কিন্তু পরে প্রমাণিত হয়েছে না, পরমাণু বিভাজ্য, পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার পরে এখানে বলছে মৌলিক এবং যৌগিক পদার্থ, এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড। মৌলিক পদার্থ, তোমরা নিশ্চয় সোনা, রূপা বা লোহা দেখেছো। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙো না কেন, এখানে সোনা ছাড়া আর কিছুই পাবে না। রূপা এবং লোহার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যেসব পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। এরকম আরও কিছু মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এগুলোর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। এগুলোকে কৃত্রিম মৌল বলে। তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের মৌল রয়েছে? আচ্ছা, এখানে বলছে এখানে টেক্সট বই আমাদেরকে প্রশ্ন করছে যে তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের বিভিন্ন মৌল রয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, এবার কি যৌগিক পদার্থ। তোমরা জেনেছো যে মৌলিক পদার্থকে ভাঙলে শুধু সেই পদার্থই পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, আমি এখন একটু কলম দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করব, তাহলে আমাদের পড়াটা অনেক মনে থাকবে। আমি এখন একটু কলম দিয়ে হাইলাইট করার চেষ্টা করব। আচ্ছা, তো যৌগিক পদার্থ, তোমরা জেনেছো যে মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যাবে। পানিকে যদি ভাঙা হয় অর্থাৎ রাসায়নিকভাবে বিশ্লেষণ করা যায়, এটা আমরা পঞ্চম অধ্যায় পরের অধ্যায়গুলোতে আর কি জানতে পারবো যে এটা আসলে কি বোঝাইছে।
পানিকে যদি ভাঙা হয় তবে কিন্তু দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। আবার লেখার চককে যদি ভাঙা যায় তাহলে হলে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। অর্থাৎ পানি আমরা যেটা পান করি সেটাকে ভাঙলে দুইটা পাওয়া যাবে, আর চককে ভাঙলে তিনটে পাওয়া যাবে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বলে। আচ্ছা, এখান থেকে এখানে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবো। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সব সময় একই থাকে। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সব সময় একই থাকে। যৌগের মধ্যে মৌলসমূহের অনুপাত সব সময় একই থাকে। যেমন যেখান থেকে পানি সংগ্রহ করা হোক না কেন, রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে সব সময় 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন পাওয়া যাবে। ও আচ্ছা, অর্থাৎ যে কোনো যৌগের ভিতরে যেসব মৌল থাকবে সেগুলো সবসময় একই অনুপাতে পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি আমাদের বাসায় থেকে পানি নেই সেখানেও কিন্তু 2 ভাগ, সেখানে যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে সেখানে আমরা 2 ভাগ হাইড্রোজেন পাবো, 1 ভাগ অক্সিজেন পাবো। আমরা যদি পচা ডোবা থেকে পানি নিই সেখানেও 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন পাবো। আমরা যদি নদী থেকে পানি নিই সেখানেও একই পাবো। যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো আমরা কি জানি অক্সিজেন মানে কি বায়ু, বাতাস। আর হাইড্রোজেন, এটাও কিন্তু একটা গ্যাসীয় পদার্থ। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলে সমন্বয়ে যে একটা পানি তৈরি হলো, এই পানিটা কিন্তু তরল। অর্থাৎ দুইটা শুকনো পদার্থ দিয়ে একটা তরল পদার্থ গঠিত হলো। আচ্ছা, যেমন সাধারণ তাপমাত্রা হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয়, কিন্তু এদের উৎপন্ন পানি সাধারণ তাপমাত্রায় তরল। আচ্ছা, যেটা বললাম সেটা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে বলছে যে পরমাণু ও অণু। অণু অ্যাটম এবং মলিকুলাস। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। একটা যে পদার্থ থাকে সেটার ক্ষুদ্রতম কণা পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে তাকে পরমাণু বলে। আচ্ছা, পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে তাকে পরমাণু বলে। আচ্ছা, যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আবার অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। আচ্ছা, এখানে আরেকটু বুঝতে হবে, সেটা পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। একটা পদার্থ কি একা থাকা মানে মৌলিক। ওই পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। পরমাণু হলে একটা পদার্থের ক্ষুদ্রতম কণা যেটার ভিতরে ওই পদার্থের বৈশিষ্ট্য থাকে। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেন ধর্ম বিদ্যমান, আবার অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। আচ্ছা, ঠিক আছে। 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু, 2টা অথবা 3টা, একটা না 2টা অথবা 3টা পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। অর্থাৎ একটা পরমাণু আরেকটা পরমাণু সিঙ্গেল মিলে যখন ডাবল হয় তখন তাকে কি বলে? তখন তাকে অণু বলে। পরমাণু থেকে অণু হলো। প্রথমে পরমাণু থেকে অণু। পরমাণু কোথা থেকে আসলো? একটা পদার্থের যে একটা বৈশিষ্ট্য থাকে, একটা মৌলিক গুণাগুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, সেটা পরমাণু। আর পরমাণু এবং পরমাণু যোগ মিলে সিঙ্গেল পরমাণু মিলে ডাবল পরমাণু হওয়ার পরে অণু হয়। রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত জানবে। দুটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠিত হয়। আবার একটি কার্বন দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। একই
মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে, যেমন হচ্ছে অক্সিজেন। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলে। এখানে অল্প একটু মনে হয় বুঝতে পারিনি, সেটা বলছে যে আবার একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে গঠিত হয় কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই যে একটা পরমাণু ও দুইটা একটা হচ্ছে কার্বন পরমাণু, দুইটা হচ্ছে অক্সিজেন পরমাণু, দুজন মিলে গঠিত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আবার একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তাকে হচ্ছে মৌলের অণু বলে। একই মৌলের বিভিন্ন, অর্থাৎ এখানে H2 হতে পারে, অক্সিজেন হতে পারে। একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে, যেমন হচ্ছে অক্সিজেন। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলে। এটা তো ছিল একই মৌলের, অর্থাৎ অক্সিজেন আর অক্সিজেন হচ্ছে এখানে যে সিঙ্গেল মিলেছে, একটা হচ্ছে ফ্যামিলি অথবা তারা হচ্ছে একটা স্ট্রাকচার গঠন করছে। আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে বলে যৌগের অণু বলে। এটা হচ্ছে অক্সিজেন ছিল, এটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। তার হচ্ছে ভিন্ন ভিন্ন মৌল ছিল, মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগের অণু, এটা ছিল মৌলের অণু, এটা ছিল যৌগের অণু। আচ্ছা, তারপরে হচ্ছিল মৌলের প্রতীক, সিম্বল অফ এলিমেন্টস। মৌলের প্রতীক, সিম্বল মানে হচ্ছে প্রতীক, এলিমেন্টস হচ্ছে পদার্থ, মৌলের প্রতীক। আচ্ছা, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে হচ্ছিল প্রতীক বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে হচ্ছিল প্রতীক বলে? আচ্ছা, সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এটা হচ্ছিল বাংলা দিয়ে লিখে দিয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা হচ্ছে ইংরেজি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর এই যে এটার যে সংক্ষিপ্ত রূপ, এটাকে কি বলে? প্রতীক বলে। প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করতে হয়। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আচ্ছা, এক হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে, এক হচ্ছে ইংরেজি মৌলের। আচ্ছা, এখানে বলছে যে কোনো ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করতে হয়। প্রত্যেকটারই পৃথক স্পেসিফিক একটা আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক আর এগুলোর প্রতীক লিখতে কিছু রুলস অনুসরণ করতে হয় মনে হয়, তো সেটাই আর কি এখানে বলছে। তো এখানে বলছে যে এখানে প্রথমে ই নাম্বার, স্মল লেটারে এ দিয়ে বলছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, অর্থাৎ যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে লেখা হবে, আর সেই লেটারটাকে বড় হাতের অক্ষর দিয়ে ক্যাপিটাল দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো এই যে এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এখানে ইংরেজিতে লিখছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর এখানে প্রতীক বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়েছে HON। তারপর মৌল, কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম। এটা ইংরেজি নাম, কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম। প্রতীক CCl। কার্বনের প্রথম অক্ষর সি দিয়ে কার্বন, CH, এখানে CH, ক্লোরিন। তো আচ্ছা, এখানে আরও ক্লোরিন। তারপর মৌলের নামকরণ, ল্যাটিন নাম। আচ্ছা, এখানে একটা বানান NATRIUM। আমাদের ভাষায়, আমাদের ইংরেজিতে হচ্ছে ন্যাট্রিয়াম, কিন্তু এটার নাম হচ্ছে সোডিয়াম। এই এন এটাকে দন্তের দিয়ে কী জন্য পড়তে হতেছে, অর্থাৎ এটা ল্যাটিন। আচ্ছা, তারপরে সাধারণ ভাষায় যদি আমরা ইংরেজিতে যদি উচ্চারণ করতে যাই, আমাদের এখানে হবে কার্পারাম, কিন্তু এখানে কপার ক্যালিয়াম আর্জেন্টাম। তারপরে 39 পৃষ্ঠা এখানে বলছে যে এখানে বি নাম্বারে, এখানে বি নাম্বারে 39 পৃষ্ঠার ভিতরে বি নাম্বার থেকে শুরু হচ্ছে। এখানে বলতেছে যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়।
নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর বলছে হচ্ছে 39, তারপর কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে বি নাম্বারটা এখনো বুঝতে পারি নাই, তো দেখি বি নাম্বারটা কি বলছে। বি নাম্বারটা কি বলছে যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যদি 2 বা 2-এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়। আচ্ছা, এখানে হচ্ছে একটা পয়েন্ট রয়েছে। কি হয়েছে? মানিকের বাপ বলাইছে, ফোন দিছিল। হ্যাঁ, জানি না, যাও শব্দ করো না। শব্দ করো না। যদি 2 বা 2-এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে বলছে যে যদি 2 বা 2-এর অধিক ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, এখানে হচ্ছে কার্বনের প্রথম অক্ষর সি, ক্লোরিনের প্রথম অক্ষর সি, তাহলে বলছে যদি একই হয়, অর্থাৎ আমরা দেখতে পেলাম এখানে দুইটা হচ্ছে একই, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর, একটি মৌলের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা বড় হাতে দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে ক্লোরিন, কার্বন এবং ক্লোরিন, ক্যালসিয়াম, এগুলোর কিন্তু প্রথম অক্ষর একই, কিন্তু এখানে শর্ত হলো প্রথমের একটিকে হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতেরটা দিয়ে প্রকাশ করতে হবে, লেখা হয়। নামের প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষর এবং অন্য একটি অক্ষর ছোট হাতে দিয়ে লেখা হয়। এই যে প্রথমে এটা হচ্ছে বড় লিখছে, এটা হচ্ছে ছোট লিখছে, ক্লোরিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে এবং কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছিল আমরা হচ্ছে সোডিয়াম। উপরের দুইটা রুলস রুলস এ এবং বি থেকে আমাদের রুলস এ এবং বিতে যেটা বলা হয়েছে সেটা হিসেবে আমাদের এখানে নাম সোডিয়ামের এস হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে Na, প্রতীকটা হচ্ছে Na, অর্থাৎ এখানে বলছে যে এটা হচ্ছে ন্যাটিন নাম থেকে হয়েছে। তারপর যে সংকেত বা ফর্মুলা, তারপরটা হচ্ছে সংকেত বা ফর্মুলা।